নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ভোলে বাবা পার করেগা সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যে ঝিল তো ওদের বাড়িতে, ওদের তো খুব আশীর্বাদের প্রোগ্রাম চলছে। ঝিলের মা, ঝিলের দিদি সব গেছে ওরা কাজ করতে। তারপরে ওরা কাজ করছে আর নানা রকমের কথাও শোনাচ্ছে ওদেরকে সবাই মিলে, সেটা তো হচ্ছে। তারপরে বললো মিষ্টিগুলো সবাইকে দে ঝিল। তো মিলি বলল ঝিলকে যে তুই তুই থাম, আমি দিয়ে আসছি। আর ঝিল কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মাথাটা কিন্তু ঘুরছে, সেটা সাক্ষ্য দেখতে পেয়েছে। সাক্ষ্য দেখতে পেয়ে বুঝতে চেষ্টা করছে যে কি হচ্ছে, আর ঝিল নিজেকে সামলাবার চেষ্টা করছে। তারপরে বললো ঝিল মিষ্টিগুলো সবাইকে দে, মানে ঝিলকে দিয়েই খাটাবে আর কি। মানে অদ্ভুত মানুষেরা, যে একটা মেয়ের অত বড় অপারেশন হয়েছে ওকে দিয়ে খাটাচ্ছে। যাই হোক, ঝিল মিষ্টিগুলো আনতে গেল, কোনো রকমের মিলি বললে ছেড়ে দে আমি নিয়ে আসছি। তুই মিলিও বুঝে গেছে। নিয়ে ঝিল মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, সে সময় সাক্ষ্যকে ধরলো, নিয়ে ঝিলকে তাড়াতাড়ি তাড়াতাড়ি বসালো। সাক্ষ্য বসলো পাশে। ঝিল অজ্ঞান হয়ে গেল, নিয়ে জলের ছিটে দিল, তা ঝিলের এলো হোস। তো বললো হ্যাঁ এবার আমি ঠিক হয়ে গেছি। তো বলছে সকাল থেকে ও কিছু খেয়েছে? চুপ করে আছে। বলছে গরম দুধ দাও ওকে, গরম দুধ দাও। নিয়ে বলছে আচ্ছা ঝিল, তুমি যে কথায় এমনি বারে বারে অজ্ঞান হয়ে যাচ্ছ, হ্যাঁ তো এমনিভাবে কি করে হবে? ওই শতরূপাও বলছে, চৈতি তখন বলছে কি আমি কি মেজো মামি, আমি কি জেনে বুঝে আমি কি নাটক করছি নাকি যে অজ্ঞান হয়ে গেছি? হ্যাঁ মাথাটা ঘুরছিল, আমি ভাবলাম ঠিক হয়ে যাবে, তো ঠিক হলো না, তো কি করব? নিয়ে তারপর বলছে গরম দুধ দাও। তখন বললো না আমি দুধ খাবো না। তখন বলছে চৈতি বলছে কেন, একটু গরম দুধ খেলে কি হয়ে যাবে তোমার? অত যখন তোমার নিতে পেরেছো, তখন চিকিৎসা নিতে পেরেছো, সুযোগ নিতে পেরেছো, তো দুধটা তখন বললো না আমি দুধটা খাবো না। হ্যাঁ তখন বলছে যে কিছু খেয়েছে? যে সাক্ষ্য জিজ্ঞেস করছে ওর মাকে কিছু খেয়েছে, ফল টল? বলছে আমাদের রোজ রোজ ফল কেনার ক্ষমতা নেই। তখন ওর মেজো মামুটার শতরূপা বলছে যে হ্যাঁ হ্যাঁ যদি ঠিক আছে, তাহলে আমরা তো ভাবলাম সাক্ষ্য এতদিন ফল দিচ্ছে, তা আমরা তাহলে 7 দিনের ফল পাঠিয়ে দেবো, চিন্তা করো না মিনু। তখন ঝিল বললে যে ওই কাজটা ভুল করে ওই কাজটা করতে যেও না মেজো মামু, তাহলে ওই সব ফল ডাস্টবিনে যাবে। আমি কোনো দিনও তোমাদের দেওয়া ফল খাইনি, আজও খাবো না। নিয়ে এদের তো কথার চাষ চলতেই থাকবে, সব তো বিঁধিয়ে বিঁধিয়ে কথাই বলছে। তার চৈতির মা আবার বলছিল যে ওই মেয়েটা না হয় ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেছে। ঝিলের এই সব নিয়ে খুব বলা উচিত ছিল। যাই হোক, নিয়ে তারপরে ঝিল বলছে যে আমার না শরীরটা ভালো লাগছে না মা, আমি আসছি। তখন ওর দাদুটা বলছে না চলে গেলে কি করা হবে, এখানে পরিবেশন কী হবে? তখন ঝিল বলল যে মা দিদি থাকছে, সুবলা দিও আছে, ওরা পরিবেশন করে নেবে, আমি পরিবেশন করার রিস্কটা নিচ্ছি না, করে ঝিল চলে গেল। তারপরে দেখা গেল সাক্ষর বাবা সাক্ষ্যকে ডাকলো। সাক্ষ্যও বলল, সাক্ষর সেই এক কথা ওর বয়ফ্রেন্ড আছে, এই ওই। সাক্ষর বাবা বলছে এইসব তোমাকে কে বলল? আর চৈতি একাই দেখলো বয়ফ্রেন্ডের সঙ্গে ওকে ঘুরে বেড়াতে বাইকে, আর কেউ দেখতে পেলো না। বলছে চৈতি কি মিথ্যা কথা বলছে? সেটা আমি জানি না, মানে এইসব কথা। তবে সাক্ষর বাবার বলা উচিত ছিল যে চৈতি একদম ডাহা মিথ্যে কথা বলছে। হ্যাঁ সেটাও বললো না, মানে কেমন যেন এর একটা আড়াছাড়া ভাব। ডায়লগগুলো স্পষ্ট করে কেউ কিছু বলছেই না, আর সাক্ষ্য একটা ভুল ধারণা নিয়ে আছে। তারপরে ওর বাবা বললো যে ও মেয়েটা বাইরে চলে যেতে চাইছে। বলছে কেন, ওর তো বয়ফ্রেন্ড আছে, ওকে আটকাক। বলছে ও কেন থাকবে এখানে, ও থাকতে চাইছে না। এইসব কথা হলো। তারপরে এটা বলছে যে চৈতিকে তুমি কি খুব পছন্দ করো? তা মনে তো হয় না যে তুমি চৈতিকে খুব একটা পছন্দ করো, ওর কোনো কথার সঙ্গে সব কথার সঙ্গে সহমত থাকো। বলছে বাবা মায়ের সঙ্গেও তো তোমার অনেক মনের মিল হয় না। তখন বলছে অমনি কথা বলো না, তোমার মায়ের সঙ্গে আমার বেশিরভাগই মিল হয়, এই তোমার ব্যাপারটা নিয়ে মিল হচ্ছে না। আর তোমার মা সঙ্গে চৈতির তুলনা তুমি করো না, তোমার মা অনেক আলোর জগতের মানুষ, গুণী মানুষ, চৈতির সঙ্গে তোমার মায়ের তুলনা করো না। বলো ঠিক আছে। নিয়ে তারপরে ওর বাবা আকারে পাকারে বুঝাতে চাইলো যে চৈতি ভালো নয়, কিন্তু সেটা না করে সোজা বলা উচিত ছিল।
তারপরে দেখা গেল ঝিলের বন্ধুরা এসছে সাক্ষ্যকে বলতে। তো বলছে তোমরা, বলছে হ্যাঁ আমরা। তারপর বললো যে আপনারা তো আপনার জন্য তো ঝিল চলে যাচ্ছে এইখান থেকে বাইরে, আমাদের গানের দলটাও শেষ হয়ে যাচ্ছে, ঝিলেই তো লিডার ছিল, ওই তো গাইতো, আমাদের একটা কত বড় প্রোগ্রাম আছে, কতদিন থেকে আমরা ওয়েট করেছিলাম এই প্রোগ্রামটার জন্য, এখন ঝিল বলছে থাকবো না, আপনার জন্য ও গানটাও ছেড়ে দিচ্ছে। তখন বলছে আমার জন্য কেন ছাড়বে, ওর বয়ফ্রেন্ড। বলছে আজে বাজে কথা বলবেন না, ওর কোনো হ্যাঁ এটাও যদি স্পষ্ট বলতো, ওরা বন্ধুগুলোও অদ্ভুত, স্পষ্ট বলছেই না, কেমন যেন মানে কনফিউশন করে রেখেছে ডায়লগগুলো, এত ফালতু ডায়লগ, এত ফালতু পরিচালনা, এত স্লোলি যাচ্ছে সিরিয়ালটা, এ সিরিয়ালটার কোনো ভবিষ্যৎ নেই। হ্যাঁ, এক তো ফালতু স্লটে দিয়েছে সিরিয়ালটাকে, তারপরে এত স্লোলি যাচ্ছে। আর যখন সাক্ষর কাছে ওর বন্ধুরা বলতে এসছে, তো পরিষ্কার কথা বল যে না ঝিলের কোনো বয়ফ্রেন্ড নেই, সেটা না, কেমন যেন মানে সব কথাটাই কেমন যেন কনফিউশন। এবার ঝিল মানে ঝিলের কথাগুলোকে পরিষ্কারভাবে বলছেও না। যাই হোক, তো বলছে ওর আমার কাছে কেন এসছো, গান গাওয়ার অনুরোধ করতে, ওর বয়ফ্রেন্ডকে যেয়ে বলো। তখন বলছে যে শুনুন, আপনার কাছে আসবো না, বলছে যে আপনার জন্যই তো গানটা ছাড়ছে। তখন বলছে যে আমার জন্য, ওর নিজের ইচ্ছা ছিল না ছাড়বার। তখন এটা বললো যে আপনার বাড়ি থেকে 5 লক্ষ টাকা ওকে অফার করা হয়েছিল আপনাকে ডিভোর্স দেওয়ার জন্যে, আর চৈতি ম্যাডাম ও আপনার 1 লক্ষ টাকা দিতে চেয়েছিল আপনাকে ছাড়ার জন্যে। হ্যাঁ, তখন বলছে এইটা তুমি সত্যি কথা বলছো? তো বলছে হ্যাঁ আপনার বলছে ঠিক আছে, তা আপনার বউকে যে জিজ্ঞেস করুন, ও তো বিয়ে করবার জন্যে একদম হেদিয়ে মরছিল, তবেই না ঝিলকে 1 লক্ষ টাকা তাড়াতাড়ি বললো ডিভোর্সটা দিতে। তো আরে বাবা, যখন বলছে সত্যি বলছে, তখন ওরা বললো না কেন যে আমাদের সামনেই তো এইসব ঘটনা হয়েছিল, আর চৈতি ম্যাডাম দিয়েছিল ঝিলকে ডিভোর্সের পেপারটা, চৈতি ম্যাডামেরই দেওয়া ছিল। এই কথাগুলো ওর বন্ধুগুলো পরিষ্কারভাবে বলতো। মানে লীনা গাঙ্গুলি কী যে লেখে, কেমন করে লেখে আর কেমন করে এপিসোড সাজায় ভগবান জানে, না সামঞ্জস্য থাকে না লীনা গাঙ্গুলির লেখার, না যে এপিসোড সাজায় তার। যে ঘটনাটা সত্যি হয়েছিল সেটাই ওর বন্ধুগুলো বলতো, যত সব আজে বাজে কথা বলছে। তারপর বলছে যে আপনি এখানে আপনি বউ নিয়ে ঘুরে বেড়াবেন, হ্যাঁ, তো ঝিল কেন থাকবে এখানে, সেই জন্যই ঝিল বাইরে চলে যেতে চাইছে, আমাদের প্রোগ্রামটা হচ্ছে না। হ্যাঁ, তো বলছে আপনি একাই ঝিলের ক্ষতি করেন। হ্যাঁ, বলছে যে কেন, তো ঝিলের কি ইচ্ছা ছিল না আমার মতন রাজপুত্রকে ছেড়ে দিবার? বলছে রাজপুত্রের মতন দেখতে হলেই কি রাজপুত্র? হ্যাঁ, এইসবের কথা নিয়ে বলছে যে তাহলে ঝিলকে কেন বলছো না তোমরা? তখন বলছে ঝিল শুনছে না, এত আপনি বউ নিয়ে ঘুরে বেড়াবেন, আর ঝিল এখানে অপমান সহ্য করবে, সেই জন্য ঝিল এখানে থাকতে চাইছে না। আর আপনি শুধু ঝিলেরই ক্ষতি করেননি, আমাদেরও ক্ষতি করেছেন, আমাদেরও গান গাওয়ার চলে গেছে ঝিলের জন্যে। এইসব কথা বলেন, মানে আজে বাজে কথা, আসল কথা তো একটাও বললো না। চৈতির কমসে কম মুখোশটা ওর বন্ধুগুলোর খুলে দেওয়া উচিত ছিল, সেটা করলো না। যে চৈতি যে ডিভোর্স পেপারটা দিয়েছিল এসব বলা উচিত ছিল, হয়তো রাইটার নিজেই ভুলে গেছে, হয়তো অন্য কাউকে দিয়ে লিখিয়েছে, সেই জন্য রাইটার এটা জানেই না, আর যে এপিসোড সাজিয়েছে সেও হয়তো জানে না। এই জন্যে এইসব কথাগুলো মানে এখনও পর্যন্ত সাক্ষর কাছে সব কিছু খোলসা করে কেউ কিছু বলতেই পারছে না। সে যাই হোক, ওরা বলল যে আমরা এই জন্যেই এসেছিলাম। হ্যাঁ, তারপরে সাক্ষ্য বলে যে তোমরা তো যাবে, চলো আমি আমার ঝিলের সঙ্গে একটু কাজ আছে, চলো আমি তোমাদেরকে গাড়ি করে ছেড়ে দিচ্ছি। বলছে না, আপনার গাড়িতে আমরা কেন যাব? ঝিল নিজেই আপনার গাড়িতে চাপতে চাইতো না, আপনি জবরদস্তিও ঝিলকে নিয়ে যেতেন, আর এখন তো ঝিলের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, তো আপনার গাড়িতে কিসের জন্য যেতে যাব? আপনার গাড়ি আপনার রাখুন। নিয়ে ওরা তো চলে গেল। তারপরে একটা ছেলেকে ডাকলো সাক্ষ্য নিয়ে, বললো যে নতুন রিসেপশনিস্ট কাজ করেছিল তার তো পেমেন্টটা ডিউ আছে। বললে হ্যাঁ। বলছে চেক রেডি আছে? বলছে হ্যাঁ। তো বলছে দাও। তো এলো, তারপরে সাক্ষ্য নিয়ে তারপর ঝিলের বাড়িতে গেল। ঝিল তখন নিজের কাপড় চোপড় গুছাচ্ছিল, নিয়ে ঝিল করে ডাকলো, নিয়ে ঝিল এলো, নিয়ে ওর দিদি আর মিলি
এলো, বলছে তুমি কী জন্য এসছো এইখানে? তুমি তো রিকোয়েস্ট করেছিলে যে তোমার শর্ত দিয়েছিলে তোমার আশীর্বাদে রান্না, তো কালকে তো আমরা রান্না বান্না করে দিয়ে এসছি, তা আজ আবার কিসের জন্য এসছো? ওই অসুস্থ শরীর নিয়ে ও গেছিল তোমার শর্ত অনুযায়ী, আর কিসের জন্য এসছো? বলছে আমার ঝিলের সঙ্গে কথা আছে। বলছে না, ঝিলের সঙ্গে তো তোমার আর কোনো কথা থাকতে পারে না। নিয়ে বলছে না আছে। তারপরে ঝিলের কাছে গেল, নিয়ে ঝিল বললো যে দিদি মা ওকে আসতে দাও। নিয়ে এলো, গেল, এনি ঝিলকে বললো যে তুমি তো কাজ করেছিলে, তো তোমার তো পেমেন্টটা পাওনা আছে। তো ঝিল বলছে না আমার আমার আমি ওইটা নিতে পারবো না। তখন বলছে কেন তুমি নেবে না, এটা তোমার হক। বলছে আমার না, এটা তো তুমি তুমি নিতেই পারো, এটা তুমি কাজ করেছো, এটা তোমার। তখন বলছে যে না আমার কোনো দরকার নেই। বলছে যে ধরে নিন আপনি যে অপারেশন করেছিলেন টাকা পয়সা নেননি, সেই জন্যেই তো আপনি জোর করেছিলেন কাল আপনার বাড়িতে আমাদেরকে রান্না করাবার জন্যে, কাজ করাবার জন্যে, তো আমরা করেছি, তো সেই টাকাটাও জানবেন, এটাও জানবেন, সেরকমই একটু শোধ দিয়ে দিলাম। হ্যাঁ, তখন বলছে যে কেন ঝিল তুমি, হ্যাঁ, ঝিলের বন্ধুরা কিন্তু একটা কথা বারবার বলছিল, যখন ও বয়ফ্রেন্ডের কথা বলছিল এইটা বলছিল যে ঝিলের চরিত্র নিয়ে দাগ দেবেন না। তারপরে একটা বন্ধু আবার কেমন অদ্ভুত কথা, ঝিলের যদি বয়ফ্রেন্ড থাকতো তো আমরা জানতামই, এই কথাটা বললো। তারপর বললো কে জানে ঝিল যদি কাউকে দেখাবার জন্য এটা করছিল, নিজেদের মধ্যেই বলছিল। আরে বাবা ঝিলের তোরা এত বন্ধু, ঝিলের বয়ফ্রেন্ড নেই সেটা তোরা বারবার কেন বলছিস না? আজে বাজে না কথা বলে, আসল কথা তো কিছুই বললে না, খালি বকবক হয়ে গেল। যাই হোক, এইখানে ঝিলের মা বলল যে বাবা তোমরা তো অনেক তোমরা অপারেশন করেছো আমার মেয়েকে, তো তার জন্য তো খাটিয়ে দিয়েছো তোমরা, কালকে তো আমরা কাজ করে দিয়েছি, আর এই টাকাটাও আর আর কোনো কিছু তোমাদের কাছ থেকে আমাদের চাই না। ঝিলকে বলছে ঝিল তুমি গান ছেড়ে দিচ্ছ কেন? তখন ঝিল বলছে যে আমার ইচ্ছে নেই গান গাইবার, তাই। তখন বলছে যে না, বলছে তখন ঝিলের মা বলছে যে কি এমন খুশির জিনিস হয়েছে যে ঝিল মনের আনন্দে গান গাইবে? তখন সাক্ষ্য বলছে না, মনের দুঃখতেও লোকে গান গায়, আর তাছাড়া ঝিল তো মনের দুঃখ চায় আনন্দ যাই থাক, ঝিল গানকে ভালোবাসো। ঝিল তুমি একদিন তুমি অন্য ধরনের গান গাও ঠিকই, কিন্তু তুমি একদিনই গান গেয়েও তুমি ভালো রোজগার করতে পারবে, তুমি গানটা ছেড়ো না। তুমি বাইরে কেন যাচ্ছ? বাইরে গেলে ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, কারোর সঙ্গে যদি যাও তো তুমি ম্যানেজ করে নিতে পারবে, কিন্তু একা তুমি যাও আর যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়, একা তুমি পারবে না ম্যানেজ করতে, তুমি শহর ছেড়ে যাচ্ছ কেন? তখন ঝিল বলছে যে শুনুন, একাও মানুষ, আমার মতন অনেক মেয়েই একা থাকে, সবারই ক্ষতি হয়ে যায় না, সবার মরেও যায় না, তা আপনি এসব কথা কেন ভাবছেন? আমার জন্য এত ভাববার দরকার নেই। তখন বলছে যে না তুমি এইটাই বলছি যে তুমি এইখানে থেকেও গান গেয়েও করতে পারো, বাবা বলছিল। বলছে হ্যাঁ ঠিক, আমি জানতাম যে আপনি এই কথাটাই বলবেন যে আমি আপনার বাবার সুযোগ নিয়ে যাচ্ছি, আসলে সেটা না, আমি নিজের থেকেই এক জায়গায় কাজ জুটিয়ে নিয়েছিলাম আর চলেও যাচ্ছিলাম। বড় মামু বলল সব জায়গায় যাওয়া ঠিক না, আমি যেখানে বলবো সেখানেই যাবি, সেই জন্যই বড় মামুর কথা শুনেই আমি সেই জায়গাতে যাচ্ছি। হ্যাঁ, তখন ওইটাই মিলিও বলল যে কেন ও কি যেতে পারে না? তখন বলছে না, তারপর বললো যে আপনি চলে যান এইখান থেকে। ঝিল বলল যে এখানে চলে যান, বস্তির পরিবেশ ভালো নেই, আমি চাই না, এখানে সবাই টেনশনে আছে, কাল থেকে আপনার বিয়ে, সবাই টেনশনে, আপনি চলে যান। বলছে তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ, আমি কি ভীতু? বলছে না আমি সেটা বলছি না, চলে যান। তারপরে বলছে যে দেখো ঝিল তুমি এই টাকাটা নাও, এটা তোমার হকের টাকা। তখন মিলি বলছে যে হকের তো সব জিনিসই ছেড়ে দিয়েছে, আপনিও তো ওর হকেরই ছিলেন, তো আপনাকে ছেড়ে দিল না? এইসব কথা হলো আজকে নিয়ে। তখন ঝিলের মা বললে যে বাবা তো অনেক তোমরা উপকার করেছো, অনেক, আর কিছু করতে হবে না আমাদের জন্যে, আর তুমি বউ নিয়ে ঘুরে বেড়াবে গাড়িতে করে, আর আমার মেয়ে ভিখিরির মতন, সেটা না, ও নিজের সম্মান বাঁচাতে এখান থেকে চলে যাচ্ছে, আর চলেই যাক, মেয়ের এত বড় অপমান আমরা দেখতে পারবো না। আজকে তো এটাই এপিসোড শেষ হলো, এই হলো তো সিরিয়ালের কথা। এইবারে আমি বলি যে ঝিলের বন্ধুদেরকে স্পষ্ট করে বলে দেওয়া উচিত ছিল যে ঝিলের কোনো বয়ফ্রেন্ড নেই,
কনফিউজিংভাবে যে কথা বলছিল, তারপরে ঝিলের মাও কনফিউজিংভাবে কথা বলছিল, এগুলো ঠিক লাগছে না। আর এপিসোডগুলো এত স্লোলি চলছে না, এক জায়গাতেই থেমে আছে। আর এখনও যথারীতি ওই যেমন মানে স্বাক্ষর বাড়ির লোকরা যেরকমভাবে বলছে তার সেই তুলনায় ওদেরকে থামাবার জন্য ডায়লগগুলো অত্যন্ত মিনিমিনে আর কম। ঝিল একটু স্পষ্ট করে বলছে, আর কেউ না, কিন্তু মক্ষম জবাবটা দিতে হতো। আর আমার স্বাক্ষর বাবার উপরও রাগ লাগছে। স্বাক্ষর বাবা সব কিছু ঠিক আছে, বললো ঠিক আছে, কিন্তু এটাও তো বলতো কি ওর কোনো বয়ফ্রেন্ড নেই, ও তোর ওপর অভিমান করে সব বয়ফ্রেন্ডের একটা মিথ্যা গল্প বানিয়েছে। এই কথাটা না স্বাক্ষর বাবা বলল, না ঝিলের বন্ধুরা বলল, কেউ বলল না। এবারে দেখা যাক কি হতে চলেছে। শুনলাম তো যে ও ব্যাঙ্গালোর চলেই যাচ্ছে ঝিল, আর সেইখানে যেয়ে নাকি পড়াশোনা করে এস্টাবলিশড হয়ে দেখাবে। আর এইখানে শুনছি যে আরেকজন হিরো আসবে ঝিলকে তৈরি করার জন্যে ঝিলের পাশে। এখন দেখা যাক কতদূর কি হয়, সেটা তো ঠিক জানি না। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আমার সাথে সহমত থাকলে কমেন্ট করবেন, না থাকলে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।